জুলাই পদযাত্রার চতুর্থ দিনে উত্তরাঞ্চলের ৩ জেলায় এনসিপি নেতাকর্মীরা সংস্কারের পর নির্বাচনের দাবি। জুলাই অভ্যুত্থানের এক বছরেও বেওয়ারিশ শহীদদের পরিচয় শনাক্তে উদ্যোগ না নেওয়ার অভিযোগ, কবর সংরক্ষণের তাগিদ। দুই ভাইয়ের দ্বন্দ্বেই কুমিল্লায় নারীকে নির্যাতনের ভিডিও ছড়ান শাহপরান। তিনি মবের পরিকল্পনাকারী, জানালো র্যাব। এলডিসি থেকে উত্তরণে এবারের বাজেটেও সুস্পষ্ট নির্দেশনা নেই, দাবি ব্যবসায়ীদের, চ্যালেঞ্জের মুখে পড়ার শঙ্কা। জুলাই পদযাত্রার চতুর্থ দিনে উত্তরের ৩ জেলায় নানা কর্মসূচি পালন করছে এনসিপি। সকাল থেকে পঞ্চগড় ও ঠাকুরগাঁয়ের সমাবেশ শেষে দিনাজপুরে পৌঁছেছেন নেতাকর্মীরা। এর আগে দুপুরে ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ড গোল চত্বরে নতুন সংবিধানের মাধ্যমে নির্বাচনের দাবি জানান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। নতুন দেশ গঠনে সারা দেশে কর্মসূচি চলছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, এটি এখন আর হাসিনার বাংলাদেশ নয়, এটি ছাত্র জনতার বাংলাদেশ। এ সময় সীমান্তে বাংলাদেশিদের নির্বিচারে গুলি করে হত্যা ও অবৈধভাবে পুশিং করা হচ্ছে উল্লেখ করে যে কোনো মূল্যে তা বন্ধ করার আহ্বান জানান নাহিদ ইসলাম। এর আগে সকালে পঞ্চগড়ে আটোয়ারী উপজেলায় জাতীয় নাগরিক পার্টি উপজেলা কার্যালয় উদ্বোধন করা হয়। মৌলিক সংস্কার, জুলাই গণহত্যার বিচার এবং নতুন সংবিধানের জন্য আমরা লড়াই করছি। অবশ্যই জুলাই আগস্টের মধ্যেই জুলাই ঘোষণাপত্র দিতে হবে এবং এর সাংবিধানিক ভিত্তি থাকবে এই জুলাই ঘোষণাপত্রের, যেই কারণে আমাদের দেশের হাজারো মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আমরা তাদেরকে স্মরণ করতে চাই। কুমিল্লার মুরাদনগরের ধর্ষণ কাণ্ডে মব তৈরির পেছনে দুই ভাইয়ের দ্বন্দ্ব। ইমোতে বার্তা পাঠায় মূল পরিকল্পনাকারী শাহপরান। বড় ভাই ফজর আলীকে ফাঁসাতে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটায় তারই ছোট ভাই শাহপরান। রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় র্যাব। গত ২৬ জুন কুমিল্লার মুরাদনগরের এক নারীকে নির্যাতনের ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাতে দেখা যায় একদল মানুষ ওই নারীকে মারধর করছে। এ ঘটনায় মামলা করেন ভিকটিম নারী। গ্রেপ্তার হয় নির্যাতনকারী ফজর আলী। তবে মব সৃষ্টির ঘটনা থেকে যায় অনেকটা আড়ালে। ধর্ষণকাণ্ডে মূল হোতা শাহপরানকে বৃহস্পতিবার কুমিল্লার বুড়িচক থেকে গ্রেপ্তার করে র্যাব। মবটা যারা করেছে, যারা এই সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটাকে ভাইরাল করেছে, তাদের কয়েকজন ধরা পড়লো। এটার যে উস্কানিদাতা তিনি ধরা পড়েননি। একটা চৌকস অভিযানিক দল গতকাল এই শাহপরানের যে রহস্যটা সেটা আমরা জানার পর তাকে আমরা গতকাল কুমিল্লা থেকেই অ্যারেস্ট করা হয়। র্যাব জানায়, ভুক্তভোগী নারীকে উত্ত্যক্ত করতেন ফজর আলী ও তার ভাই শাহপরান। এ নিয়ে দুই ভাইয়ের শুরু হয় দ্বন্দ্ব। পরে সালিশে ছোট ভাই শাহপরানকে মারধর করেন ফজর আলী। এর জেরে ২৬ জুন রাতে ফজর আলী যখন ওই নারীর ঘরে যান, তখন ইমোতে বার্তা দিয়ে লোক জড়ো করেন শাহপরান। তাতে দেখা যায় একদল মানুষ ওই নারীকে মারধর করছে। এই ফজর আলী, যে কিনা ধর্ষক হিসাবে অ্যারেস্টেড, সে এই ভিকটিমের মাকে সুদের বিনিময়ে ৫০,০০০ টাকা ধার দেয়। তো সেই ধারের টাকা আদায় করার জন্যই মাঝে মাঝে তাদের বাসায় যেত। ঘটনার দিনও তেমনি এই টাকা আদায়ের সূত্র ধরেই তিনি ওই বাসায় গিয়েছিলেন রাতের বেলা। এ ঘটনায় জড়িত বাকিদের ধরতে অভিযান চলমান বলে জানিয়েছে র্যাব। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংগঠনের অভ্যন্তরে শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে দলীয় নীতিতে কোনো ছাড় নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ইতিমধ্যে ৪ থেকে ৫,০০০ নেতাকর্মীর বিরুদ্ধে নেওয়া হয়েছে প্রশাসনিক ও সাংগঠনিক ব্যবস্থা। শুক্রবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা দলের নামে বা বিভিন্ন অঙ্গ সংগঠনের নামে, সহযোগী সংগঠনের নামে কোনো দুর্বৃত্ত চক্র গড়ে তোলা, অনৈতিক কোনো কাজের মধ্যে থাকা, এগুলো আমরা সন্ধান করে বা এই ঘটনা জানতে পেরে সাথে সাথে তার ব্যবস্থা নিয়েছে। লালমনিরহাটে পাটগ্রাম থানায় হামলার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মাহিদুল ইসলাম মানিক সহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত করা হচ্ছে।
এই ঘটনায় ২৭ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করে মামলা করা হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় আজও মোতায়েন রয়েছে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। বুধবার রাতে পাটগ্রাম থানায় হামলা চালিয়ে ২ আসামিকে ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এ সময় পুলিশ সহ আহত হয় ২০ জন। এদিকে এই ঘটনায় বিএনপির কোনো নেতাকর্মী জড়িত কিনা তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান রাজীব প্রধান। সব সময় প্রশাসনকে সহযোগিতা করতে চাই, আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই। তদন্ত হোক, যদি তদন্তে প্রমাণ পাওয়া যায় আমাদের নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, আমরা তাদেরকে অন করব না। বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে পাটগ্রাম পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এ সময় যে দলের কর্মীরা মবের সাথে জড়িত তাদের দলীয়ভাবে নিয়ন্ত্রণের আহ্বান জানান জামাতের আমির। পাটগ্রাম আমাদের চোখের সামনে না, এখন দেশের এই পরিস্থিতি বিরাজ করছে। এমন পরিস্থিতিতে নির্বাচন কিসের, কি নির্বাচন হবে? এই জন্য আগে নির্বাচনের পরিবেশ অবশ্যই তৈরি করতে হবে। এই পরিবেশ তৈরির জন্যই সংস্কারের প্রশ্নগুলো এসেছে। আমরা আশা আগামী বছরে এলডিসি থেকে উত্তরণ হবে বাংলাদেশের। উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলায় নানা পদক্ষেপ নিচ্ছে সরকার। যদিও দেশে বিনিয়োগের পরিবেশ তৈরিতে এবারের বাজেটে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়নি বলে দাবি ব্যবসায়ীদের। ফলে বড় চ্যালেঞ্জের মুখে পড়ার আশঙ্কা তাদের। অর্থনীতিবিদদের মতে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ প্রক্রিয়া টেকসই করতে অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন করতে হবে। ২০২৬ সালের নভেম্বরে এলডিসি থেকে উত্তরণের পরিকল্পনা করছে বাংলাদেশ। যদিও বর্তমান অবস্থায় এলডিসি উত্তরণ বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন ব্যবসায়ীরা। এর কারণ হিসেবে তারা বলছেন, গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত অনেক কারখানা বন্ধের ফলে কর্মসংস্থান কমেছে। এছাড়া ব্যাংক ঋণের সুদ হার ১৫% ছাড়িয়ে গেছে। তাই দেশে বিনিয়োগের পরিবেশ ও সামগ্রিক ব্যবসা পরিস্থিতি নিয়ে এখনো অনিশ্চয়তায় তারা। প্রকৃতপক্ষে যা নেওয়ার কথা অনেক আগে থেকে, সেগুলা কিন্তু ভিজিবল হওয়ার কথা, সেই জায়গাটুকু কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। শুধুমাত্র যে ট্যারিফ তা নয়, অভ্যন্তরীণ যে ইনসেন্টিভ সেই জায়গাও উঠে যাবে। অতএব ব্যবসায়ীদেরকে ব্যবসায় প্রতিযোগী হওয়ার জন্য কি করা উচিত, সেটা হচ্ছে যে আমাদের মূল্যস্ফীতিকে কমাতে হবে। কারণ মূল্যস্ফীতি যদি আপনি ২ থেকে ৩-৪% মধ্যে রাখতে পারেন, তখন কিন্তু কস্ট অফ ক্যাপিটাল অর্থাৎ মূলধনের জন্য যে খরচ, সেটা কিন্তু অনেক কমিয়ে রাখা সম্ভব। যদিও এলডিসি উত্তরণের পদক্ষেপ হিসেবে বাজেটে ৮৪টি পণ্যের উপর বিদ্যমান ন্যূনতম মূল্য প্রত্যাহার করা সহ ২৩টি পণ্যের ক্ষেত্রে তা পুনর্নির্ধারণ করার প্রস্তাব করা হয়েছে। তবে অর্থনীতিবিদরা বলছেন, এই পদক্ষেপ এলডিসি উত্তরণের জন্য যথেষ্ট নয়। আমরা এলডিসি গ্রাজুয়েট করব, ভালো কথা, আমাদের খুব আর্লি হয়ে যাচ্ছে। এই চ্যালেঞ্জটা আমরা অনেক আর্লি নিচ্ছি। এই চ্যালেঞ্জগুলো অ্যাড্রেস করার জন্য আমাদের কি কি করণীয়, এই জায়গাটা অনেক বেশি ফোকাসড হওয়া উচিত ছিল, যেটার দিক নির্দেশনা এই বাজেটেও আসা উচিত ছিল, যেটা আমরা পাই। এশীয় উন্নয়ন ব্যাংকের প্রতিবেদন বলছে, এলডিসি উত্তরণের পর দেশের রপ্তানি পণ্যের শুল্ক আরোপিত হলে রপ্তানি ৫.৫ থেকে ১৪% পর্যন্ত কমে যেতে পারে। এই বাস্তবতায় দেশের রপ্তানি সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই বলে মনে করছে সংস্থাটি। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেনাপোল স্থলবন্দর থেকে ২০টি বাংলাদেশি পাসপোর্ট সহ ভারতীয় ট্রাক চালককে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে পুলিশ বাদী হয়ে চালক বেচারাম প্রামাণিকের বিরুদ্ধে মামলা দায়ের করে। স্থলবন্দরের আনসার বাহিনীর পিসি এইচ.এম. হেলালুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে টার্মিনাল থেকে ভারতের ট্রাক চালক বেচারাম প্রামাণিককে আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ২০টি বাংলাদেশি পাসপোর্ট জব্দ করা হয়। এসব পাসপোর্টে সার্বিয়ার ভিসা লাগানো ছিল। তাকে বেনাপোল থানায় হস্তান্তরের পর পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে ডাকাতির ঘটনায় ৪ লাখ সৌদি রিয়াল ও ৩টি মোটরসাইকেল সহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা ও ডিবি পুলিশ। ১ জুলাই তেজগাঁওয়ের কেন্দ্রীয় ঔষধাগারের সামনে ১০ থেকে ১২ জন মুখোশধারী ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে একটি প্রাইভেট কারে গতিরোধ করে। অস্ত্রের মুখে একটি ট্রাভেল এজেন্সির নগদ ৪,৯১,৫০০ সৌদি রিয়াল সহ বেশ কিছু বৈদেশিক মুদ্রা নিয়ে যায়। টাকায় যার মূল্য প্রায় ১,৬৪,০০,০০০ টাকা। এই ঘটনায় পুলিশ তুহিন নামে একজনকে আটক করে। পরে তার তথ্যে আরও ১২ জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।
সরকারি কর্ম কমিশন সংস্কারের দাবিতে শাহবাগ মোড় 1 ঘন্টা ব্লকেট করে বিক্ষোভ করেছেন চাকরি প্রত্যাশীরা। এতে রাজধানী সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বিকেলে ছাত্র সমাবেশের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে এসে শাহবাগ মোড় ব্লকেট করেন তারা। এ সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আন্দোলনকারীরা বলেন 44, 45 ও 46তম বিসিএস এর প্রশ্ন ফাঁসের বিষয়ে দেশবাসী জানলেও এর কার্যত কোনো সমাধান করতে পারেনি সরকার। বলেন এতে সরকারের দুর্বলতা প্রকাশ পেয়েছে। আর বলেন গত 5 আগস্ট পূর্ববর্তী সময়ে যারা প্রশ্ন ফাঁস করেছে তাদের এখনও বিচার হয়নি। আর এই বিচারহীনতার কারণেই সেই গোষ্ঠীটি এখনও শক্তিশালী। পিএসসি সংস্কার এবং 44তম বিসিএস এর ফলাফল পুনর্মূল্যায়নের দাবি তাদের। এছাড়া ফলাফলের সঙ্গে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার নাম্বার প্রকাশ করানো দাবি জানান তারা। 80% ক্যাডারের পুনরায় সুপারিশ হয়েছে। মধ্যরাতের রেজাল্ট, এই প্রহসনের রেজাল্ট, আমরা 44 প্রত্যাশী সহ যারা বিশেষ প্রত্যাশী চাকরিজীবী তারা কেউ এই রেজাল্ট মানে না। প্রশাসন এবং সরকারের উচ্চ মহলকে আমরা এ ব্যাপারে আকর্ষণ করতে চাচ্ছি এবং আমাদের সাথে যে প্রহসন করা হয়েছে এটা একটা যৌক্তিক সমাধান চাচ্ছি। কুমিল্লার মুরাদনগরে গণপিটুনিতে 2 সন্তান সহ মাকে পিটিয়ে হত্যার ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। এদিকে গতকালের ঘটনার করইবাড়ি গ্রাম ও বাজারে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া গ্রেপ্তার আতঙ্কে এলাকা প্রায় পুরুষশূন্য হয়ে পড়েছে। পুলিশ জানায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মামলা দায়ের প্রক্রিয়াধীন। এদিকে 3টি মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বৃহস্পতিবার বাংলার করইবাড়ি গ্রামে মাদক ব্যবসার অভিযোগে গণপিটুনিতে 2 নারীসহ একই পরিবারের 3 জন নিহত হয়। এ সময় গুরুতর আহত হন আরও একজন। ঘটনার বিষয়ে ভিকটিমের পরিবারের সাথে যোগাযোগ হয়েছে। তারা ঘটনা সংশ্লিষ্ট বিষয়ে এজাহার দায়ের করবে অদ্যই এবং এজাহার দায়ের করলে আমরা মামলা রুজু করব এবং আসামি গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে। খুব শীঘ্রই আমরা যশোরে ঝিকরগাছায় একই পরিবারের 3 জনের উপর অ্যাসিড নিক্ষেপের ঘটনায় মামলা দায়ের হয়েছে, তবে এখনও কাউকে আটক করা হয়নি। দুপুরে ঝিকরগাছা থানায় দায়ের করা মামলায় একমাত্র আসামি জসিমউদ্দিন। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার গদখালি গ্রামে অ্যাসিড ছোড়ার ঘটনায় দগ্ধ হন একই পরিবারের 3 জন। পুলিশ জানিয়েছে মঠবাড়ি গ্রামের জসিমউদ্দিন পাশের গদখালি গ্রামের রিপাকে কিছুদিন ধরে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল, কিন্তু রিপা রাজি না হওয়ায় গতরাতে তাদের বাড়ির জানালা দিয়ে অ্যাসিড ছুড়ে মারে জসিম। এতে রিপা খাতুন, ভাই ইয়ানুর ও রিপার মা রাহেলা বেগম দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পাবনার সাঁথিয়ায় 2 শিশুকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে র্যাব 12-এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, মঙ্গলবার 2 শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে বাড়িতে নিয়ে ধর্ষণ করে রনি নামে এক ব্যক্তি। বাড়ি ফিরে পরিবারকে বিষয়টি জানায় 2 শিশু। এ সময় ভুক্তভোগী এক শিশুর পরিবার বাদী হয়ে রনির নাম উল্লেখ করে মামলা করলে অভিযানে নামে র্যাব। বৃহস্পতিবার রাতে দারিয়াপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শিক্ষার্থীদের আন্দোলনের জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হত্যা চেষ্টা মামলার আসামি এক শিক্ষকের পদোন্নতি প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে দুপুরে সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক কুশল বরণ চক্রবর্তীর পদোন্নতিতে বোর্ড বসানোর প্রতিবাদে প্রশাসনিক ভবনে তালা দেয় শিক্ষার্থীরা। এ সময় প্রশাসনিক ভবনে আটকা পড়েন ভিসি, প্রভিসি সহ বোর্ডের সদস্যরা। পরে শিক্ষার্থীদের একাংশ উপাচার্যের কক্ষে প্রবেশ করে পদোন্নতি বোর্ড বসানোয় ক্ষোভ জানান। বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ডক্টর কামাল উদ্দিন জানান, শিক্ষার্থীদের দাবির মুখে কুশল বরণের সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি বোর্ড স্থগিত করা হয়েছে। সিন্ডিকেট সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। গত বছরের 26 নভেম্বর হেফাজত ইসলামের কর্মী এনামুল হককে আদালত প্রাঙ্গণে হামলার মামলায় আসামি কুশল বরণ চক্রবর্তী। তুলা আমদানির ওপর আরোপিত 2% অগ্রিম কর প্রত্যাহারের দাবি জানিয়েছে বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএ। বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডে পাঠানো এক চিঠিতে এমনটা জানিয়েছেন সংগঠনটির সভাপতি শওকত আজিজ রাসেল। বিটিএমএ বলছে, অগ্রিম আয়কর আরোপ সরকারের রাজস্ব সংগ্রহে আত্মঘাতী সিদ্ধান্ত। এতে বস্ত্র খাত বড় ধরনের সংকটে পড়বে বলেও মনে করছে সংগঠনটি। অগ্রিম আয়করে বছর শেষে বাড়বে কর ভার।
এতে বস্ত্রকলগুলোর উৎপাদন ব্যয়ও বৃদ্ধি পাবে, ফলে পোশাক খাতে রপ্তানিতেও পড়তে পারে এর নেতিবাচক প্রভাব। ব্যবসায়ীদের মতে অগ্রিম আয়করের প্রভাবে চলতি মূলধন কমে বন্ধ হতে পারে বস্ত্রকল। এছাড়া উৎপাদন পর্যায়ে তৈরি সুতার ওপর কেজি প্রতি সুনির্দিষ্ট কর 5 টাকা অব্যাহতি প্রদানেরও সুপারিশ করেছেন ব্যবসায়ীরা। কলম্বোতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে কাল শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বেলা ৩টায়। প্রথম ম্যাচে ৭৭ রানের বড় ব্যবধানে হেরে সিরিজে ফেরার লড়াই মিরাজ শান্তদের। প্রথম ম্যাচে ব্যাটিং ভরাডুবির কথা মাথায় রেখে সতর্ক থাকতে হবে বাংলাদেশকে। ব্যর্থতার ধারাবাহিকতা ধরে রেখেছেন লিটন দাস। উইকেট বুঝে একাদশ নির্বাচন করবে ম্যানেজমেন্ট। কলম্বোর উইকেটে সুবিধা নিয়েছে স্বাগতিক স্পিনাররা। পুরো প্রস্তুতি ও হারের বিশ্লেষণ করে মাঠে নামবে সফরকারীরা। প্রথম ম্যাচে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন মুস্তাফিজ। দ্বিতীয় ম্যাচে এই পেসারের খেলা নিয়ে শঙ্কা থাকছে। এদিকে উইনিং কম্বিনেশন অপরিবর্তিত রাখতে পারে লঙ্কানরা। এই ছিল সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।